বাট তারপর অন্যরকম সেম, এটাও একটু চিকনই। সামনে হাইড্রোলিক ব্রেক অ্যান্ড পেছনে পিছে কি হাইড্রোলিক ব্রেক? ও না, পেছনে ড্রাম ব্রেক। সিবিএস এটা। বাইকটার ইঞ্জিন থেকে একটু পায়ে গরম লাগলো, মজা লাগছে ব্যাপারটা। আজকে ঠান্ডা ঠান্ডা তো। আর নতুন বাইক, এই একটা জিনিস আপনারা নোট করে নেন, নতুন বাইক প্রথম 3 থেকে 6,000 কিলো পর্যন্ত একটু গরম বেশি হবে। গুড মর্নিং অ্যান্ড মারে আলো রে ভাই, আলোর জন্য তো তাকানোই মুশকিল হয়ে গেছে, কি একটা অবস্থা। ক্ষুধা লাগছে। ঘর থেকে বেরোতেছিলাম, মানে এডিট শেষ করে একটু অন্ধকার করে শুইছিলাম, এই জন্য ঠিক মতো তাকাইতে পারতেছি না। আর আমার এখানে হলো শুভ ভাই আসবে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের এখানে একটা গেস্ট আসছে আমার বাসায়, তার জন্য এই যে এখানে ফুড দেয়া হয়েছে, পানি দেয়া হয়েছে। অ্যান্ড আমাদের গেস্টটাকে কি দেখবেন, আমাদের বাসার নতুন একটা গেস্ট আসছে। এই যে দেখেন, এই সেই মুডি একটা গেস্ট আসছে। ও এখন আমার সাথেই থাকে, আমরা দুজনই থাকি এখন এখানে। আমাদের সুন্দর একটা 2 জনের সংসার চলতেছে, ছোট্ট 1.5-2 মাস। এই তোমাকে আসো তো দেখাই। এই এই কই তুমি? আরে ও ধরা দিতে চায় না। এই শোনো, এই বাবা বাবা, আরে বাবা কই? আরে এদিক দিয়ে আবার কই চলে গেছে? এই যে জি জি, আরে ভাই তো অনেক দুষ্ট, ধরাই দিতে চায় না, অনেক ছোট। কই 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 কই? শোনো 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 শোনো, এই শোনো না। আরে মানে অনেক ভালো, রাতে শুধু ঘুমানোর সময় আমার গলার এখানে এসে ঘুমাবে, আর সারাদিন একদম ঘরের মধ্যে একটা অন্যরকম মানে চাঞ্চল্য সৃষ্টি করে রাখে। এই যাই হোক, ওর এখনো নাম ঠিক করি নাই, আপনারা একটা নাম ঠিক করে দিয়ে ওর। সেই গরম ভাত শুরু করে দিছে, আর ভাই আদর করে একটু বোম্বাই মরিচ কাইটা দিছে। ভাই খাইতেছে মুরগি, আমি খাইতেছি তেলাপিয়া মাছ। এছাড়াও আছে হলে না এই যে এই জায়গায় আরো অনেক অনেক মাছ টাছ আছে, মুরগি টুরগি আর বিজাবি রুই মাছ, লেবু। খাবার ভালো না ভাই? আমার বাসার সামনেই আমরা এখানে খাই মাঝে মাঝে, সেই খাবার যে ভাই রান্না করে। ভাই একটু তাকাবেন নাকি? ওই লজ্জা নাই ভাই, একটু তাকান না। এই যে ভাই রান্না করে। আমরা খাওয়া দাওয়া শেষে একটু বাইক ফেরিতে আসছিলাম, এখানে এসে দেখলাম একটা বাইক। এটা হলো পেছনে কি লেখা, যাই লেখা থাক, হোন্ডা ক্যাফে না কি যেন লেখা। এটা কি যেন SP 125, SP 60 160 চালাইছি, কিন্তু 125 কি চালাইছিলাম কিনা, চালাইছিলাম মনে হয় একবার চালাইছিলাম। এই এসপিটা হলো, এটা একটা মজার ঘটনা আছে। এটা হলো একটা লটারিতে পাইছে একটা লোক প্রথম পুরস্কার, আর লটারিতে পেয়ে এসে ঠিক করছে সে বাইক চালাবে না, সে এটা বিক্রি করে দিবে। পরে হচ্ছে এটা বাইক ফেরিতে নিয়ে আসছিল। এখন বাইকটা যেহেতু বাইরে আছে, 125 চালাইতে ইচ্ছে হইতেছে, আর আমি বাইক নিয়েও বের হই নাই। টুকটাক কিছু কাজও আছে, চলেন এক কাজ করি, আজকে SP 125 চালাই এবং টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আসলে কেমন কি বাইকটা। কারণ একদম নতুন বাইক তো, জাস্ট শোরুম থেকে এখানে আসছে, নতুন অবস্থায় কেমন থাকে কি, এই ভিডিওটা দেখলে আপনারা তাহলে বুঝতে পারবেন। বাইক অলরেডি ওই যে বের হয়ে গেছে, এই তো চলেন আমরা তাহলে এবার বাইকে উঠি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি আমার লাইফে কখনো সিটে পলিওয়ালা বাইক চালাই নাই, আর এই বাইকটা যেভাবে পাইছে ওইভাবেই নিয়ে আসছে। এই জিনিসগুলো এখনো খুলে নাই, এইখানেও কভার ছিল, সরি লুকিং গ্লাসও, সরি ইন্ডিকেটরও কভার ছিল, অ্যান্ড কভারগুলো হচ্ছে বাতাসে মনে হয় উড়ে গেছে আসার সময়। ভাই নতুন জিনিস, নতুনই সব কিছু। আর এটার মনে হয় চাকায় দাগ থাকে না, দেখছেন একটু চিকন চাকা থাকে তো এই বাইকগুলাতে, এগুলাতে মনে হয় চাকায় দাগ থাকে না। নাইলো গ্রিপ জ্যাপার FS MRF এর টায়ার দেওয়া হয়েছে। এটা সাইজ হচ্ছে 80/100/18 ইঞ্চি, কিন্তু রিম সাইজ একটু বড়। আমাদের নর্মাল বাইকগুলোতে আমরা যেগুলো 150 চালাই ওগুলাতে থাকে হচ্ছে 17, এটাও 17, আর এগুলাতে 18। অ্যান্ড পেছনে যেটা সাইজ দিচ্ছে সেটা হলো 100/80/18। আচ্ছা, দুইটাই এক্সো সেকশনের। চাকাগুলো একটু চিকন বাইকটার, বাট এমনিতে বাইকের বডি অ্যান্ড সব কিছু অনেকটাই SP 160 মতোই দেখতে। চলেন দেখি মিটারে কি ইনফরমেশন শেয়ার করছে। আরে মিটারটা খুব সুন্দরভাবে জ্বললো। এখানে গিয়ার দেখা যায়, এখানে ঘড়ি দেখা যায়, নিউট্রাল উঠছে, নিউট্রাল লাইট। পার্কিং করার সময় যে সাইড স্ট্যান্ড ওটারও একটা লাইট দিয়ে দিছে, ইন্ডিকেটর দিয়ে দিছে। ফুয়েল দেখা যায়, ঘড়ির টাইম দেখা যায়, হ্যাঁ
আর 55 কিলোমিটার হচ্ছে এটা টোটাল অডো। 50 কিলো দেখছিলাম, আরও 5 কিলো মনে হয় চলে গেছে। ক্লাচ অনেক নরম, এই বাইকে তো স্লিপার ক্লাচ থাকার কথা না, কিন্তু তারপরে অনেক নরম। লিভারটা চিকন বাট তারপরে নরম। সেম এটাও একটু চিকনই। সামনে হাইড্রোলিক ব্রেক অ্যান্ড পেছনে, এই পিছে কি হাইড্রোলিক ব্রেক? ও না, পেছনে ড্রাম ব্রেক। সিবিএস এটা? তাই? ও হ্যাঁ, ড্রামের মধ্যেও সিবিএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছনের ব্রেক দিলে সামনেরটা নরম হয়ে যেতেছে অটো। ভাই টেকনোলজি অনেক আধুনিক করছে। এটা তো এফআই 125 ও এফআই। আচ্ছা, এটার মধ্যে এই কাট অফ সুইচ, পাওয়ার অন অ্যান্ড স্টার্ট হয়ে গেছে। এটার স্টার্টিং সিস্টেমটা একটু ডিফারেন্ট করা হয়েছে, একটু অন্যরকম টেকনোলজির করা হয়েছে। নর্মালি আমাদের সেলফ মোটর যে ঘুরে একটা আওয়াজ হয়, এটার মধ্যে কোনো আওয়াজ হয় না। এটা সরাসরি একদম ইঞ্জিনটাকে ঘুরায়া দেয়, যে কোনো সাউন্ডলেস, মানে সাউন্ড ছাড়া স্টার্টটা হয়ে যেতেছে। অ্যান্ড এখানে মিটার আর মিটারের সুইচ আছে। অ্যান্ড কোনো জায়গায় কি চার্জিং পোর্ট টোর্ট দিছে কি না আবার খুঁজে তো পাইতেছি না, আছে কিনা এই ব্যাপারটা জানা নাই। সুন্দর, বেশ স্মুথ, মানে এফআই বাইক তো স্মুথ তো হবেই। অ্যান্ড বেশ লাইট ওয়েট ভাই, বাইকটা অনেক লাইট ওয়েট। যেই দিকে খুশি আপনি ঘুরায় ফেলতে পারবেন খুব সহজে, অ্যান্ড অল্প জায়গার মধ্যে ঘুরেও যায়। চলেন সুন্দর, এই ভাই আল্লাহ হাফেজ, সুন্দর 60 ফিটের রাস্তায় আমরা সুন্দরভাবে বাইকটা চালাই। SP125, SP60, SP125 অনেকটা একই রকম দেখতে। হেডলাইটের সুইচ নাই, অ্যান্ড হেডলাইটের আলো কি, হেডলাইট তো মনে হয় বন্ধ নাকি জ্বলতেছে। হাই বিম কই, পাস দিলে বোঝা যাবো। এই গাড়ি পিছনে আসিস না রে, পেছনে আসলে আমি শেষ। আচ্ছা, গিয়ার দুই দিকে আছে, সামনেও পেছনে, মানে জুতা নষ্ট হওয়ার কোনো উপায় নাই। নর্মালি 150 সিসির উপরে বা 150 থেকেই আসলে ওই এক সাইডে যেই থাকে, শুধু সামনে লিভারটা থাকে এই টাইপ করে। আর আগের গুলাতে আবার দুই দিকেই থাকে। আবার দেখা গেছে যে হায়ার সিসিতেও দুই দিকে থাকে, মানে একটু কমিউটিং ব্যাপারটাকে ফোকাস করে যে বাইকগুলা বানায় ওগুলাতে পেছনের দিকে থাকে। অ্যান্ড বাইকটা চালাইলে আসলে ঢাকা শহরের রাস্তায় মনে হয় না কোনো জায়গায় আপনার মনে হবে যে পাওয়ারের কমতি আছে। যথেষ্ট পরিমাণ এই সমস্ত রোডে চলার জন্য যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে। অ্যান্ড এখানে একটা সবুজ লাইট জ্বলে আছে, অ্যান্ড উপরে প্লাস, বাহ মামা উল্টা এসব পুরা ধন্য ধন্য বলি তারে। এই ইকো লেখা আছে, মানে আপনি যখন এরকম ইকো মুডে অল্প আরপিএমে চলবেন, এই যে এখন দেখেন, তখন আবার এক গিয়ার আপগ্রেড করি, আপগ্রেড নাকি এক গিয়ার উপরে তুললাম আর কি, আপশিফট করছি। অ্যান্ড এই যে ইকো থেকে আবার ইসে চলে গেছে, নর্মালে চলে গেছে। আমার যেটা মনে হইতেছে 4000 বা 3500 আরপিএম এর নিচে থাকলে এটা এই যে ইকো জ্বলে, অ্যান্ড একটু যখন বাড়াবেন তখন আর ইকোতে থাকবে না, তখন আবার এটারে কি বলে, ইকোর বিপরীত যেটা, ওই মুডে চলে যায়, নর্মাল মুডে চলে যায় আর কি। সুন্দর, মানে সবচেয়ে মজার ব্যাপার যেটা, বাইকটা অনেক বেশি হালকা। এটার ওজনটা আমার একটু দেখতে হবে কত কেজি, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন যে ওজন কত কেজি। ভাই এই জায়গাটা রেগুলার জ্যামের একটা জায়গা হয়ে গেছে, ভিতরে দিয়ে ভাগি। দেখেন হালকা পাতলা বাইক থাকলে কত সুবিধা। এখন আমি এদিক দিয়ে ফুসফুস করে বাম দিক দিয়ে কোনো রকম বের হয়ে দেখবেন চিপা চাপা দিয়ে যেভাবে খুশি চলে গেছি। এরকম হালকা বাইক দুজনে চাইলে উঁচু করেও মনে হয় রাস্তা পার করে ফেলতে পারবেন, যদি আপনি এরকমটা চান আর কি। ওজনে আমার মনে হইতেছে 130 কেজি বা এর আশপাশেই মনে হয় হবে বাইকটার ওজন, অনেক হালকা। মানে 130-এর উপরে হওয়ার সম্ভাবনা কম এরকমটা আমার লাগতেছে, বাট তারপরে বাকিটা গুগল করে দেখে নিতে হবে যে SP125 এর ওয়েট কত। গিয়ারটা অনেক বেশি স্মুথ। সুইচ কোয়ালিটি কেমন দিচ্ছে, হাইবিমের সুইচ, আচ্ছা হেডলাইটও আবার এলইডি, অ্যান্ড হাইবিমের সুইচ মান ভালো, তারপরে ইন্ডিকেটরের মান ভালো, হ্যাজার্ড নাই। অ্যান্ড এটা কি হর্ন, বাহ, সুইচ কোয়ালিটি ভালো দিচ্ছে। আসলে সুইচ কোয়ালিটি ভালো হইতে বাধ্য, কারণ সব কিছুর পরে SP125 এটা তো হোন্ডা, অ্যান্ড হোন্ডার কোয়ালিটি তো একটু ভালো থাকবে, এটা স্বাভাবিক। হোন্ডা তো আর নিজের মান নষ্ট করবে না। তবে মানে বেশ বেশ ইসের কি বলে এটারে, বেশ বন্ধুসুলভ একটা বাইক আমার কাছে যেটা মনে হইতেছে এটারে দেখে। অ্যান্ড ককপিট লুক বা ভ্লগিং লুক কেমন লাগতেছে এই ব্যাপারটা মনে হয় আপনারা শেয়ার করলেই ভালো হয়। আমি একটু শুভ ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানি। শুভ ভাই, এই বাইকটা নতুন কত? 1.65 মতো, কিছু প্লাস মাইনাস হইতে পারে, কারণ ভাইও সম্ভবত বলতেছে 1,65,000-তে এফআই খারাপ ডিল না। তবে এটা এবিএস নাই, কিছু কিছু জায়গায় আসলে ওই যে এক্সট্রিম 125টা হিট খাওয়া গেছে, কারণ হচ্ছে ওটা আবার এবিএস দিচ্ছে। এটা তো এবিএসটা দিলে এটাও হিট খাওয়া যাবে। তবে আসলে একটা ব্যাপার কি, কোম্পানির কিছু নিজস্ব ব্যাপার স্যাপার থাকে। এখন হিরো যেটা করতে পারবে ওটা যে হোন্ডাও করতে পারবে, ব্যাপারটা কিন্তু আসলে তা না। হোন্ডার কিছু বাইন্ডিং তো থাকবেই। এই তো, আচ্ছা চিপা চাপা দিয়ে মোটামুটি আমরা জ্যাম ট্যাম পার হয়ে সামনে চলে আসছি। অ্যান্ড বাইকটা এতই নতুন,
মানে 56 কিলো অলরেডি চলতেছে। এত নতুন একটা বাইক আমি যে পুল করব বা একটু প্রেশার দিব ওইটা আমার একদম ইচ্ছা হইতেছে না। বাট স্মুথনেস ভাই 100-তে 100 একটা স্মুথনেস দিতেছে বাইকটা। অ্যান্ড সিবিএস এর পারফরমেন্সও ভালো। শুধু পেছনের ব্রেক যদি করি, পেছনের চাকা স্লিপ করতেছে না, মোটামুটি সামনেরটা 30% মনে হয় ব্রেক হয়ে একটা ব্যালেন্স হয়ে যাইতেছে ব্যাপারটা। জোশ আসে জোশ ভাই। ছোট বাইক আসলে আমার অনেক ভালো লাগে, মানে রেগুলার চলাফেরার জন্য ছোট বাইকের উপরে কিছু হয় না। লাস্ট কয়েকদিন তো রয়্যাল এনফিল্ড চালাইতেছি, তারপরে ক্লাসিক কিনলাম, ক্লাসিক চালাইতেছি। ওইটা চালানোর পরে কেউ যদি এটার মধ্যে উঠে, সে বলবে যে আসলে রেগুলার কমিউটিং, এই রয়্যাল এনফিল্ডের নাম বলতে বলতে চলে আসছে, সেটা বলার পরে মানে সেটা চালানোর পরে এটাই যদি কেউ উঠে, সে বাইকিং নিয়ে কি বলবে যে কমিউটিং করার জন্য এরকম একটা 125ই হচ্ছে বেস্ট অপশন। আরও আচ্ছা, এই বাইক যদি আপনাদের কারো নিতে ইচ্ছা হয়, এই 56 কিলোর বাইক, মানে একদম নতুনের ফিল, হয়তো নতুনের চেয়ে কমেও পাবেন ভালোই, কারণ সেকেন্ড হ্যান্ড তো এটা সব কিছুর পর। আপনারা চাইলে বাইক ফেরিতে এসে বাইকটা নিয়ে যেতে পারেন। আর এটার লুকিং গ্লাস হচ্ছে হর্নেটের মতো, হর্নেটে যে লুকিং গ্লাসটা দেয় সেম, বাট এটার হ্যান্ডেলের পজিশনটা হর্নেটের মতো না, এই কারণে একটু লুকিং গ্লাসটা ডিফারেন্ট লাগতেছে। বাট ভিজিবিলিটি মোটামুটি ভালোই আছে, দুই পাশে সুন্দরই দেখা যাইতেছে। এই লুকিং গ্লাসগুলো প্রথম যখন হর্নেটে দেখছিলাম, তখন আদন ভাইয়ের হর্নেটে দেখছিলাম, মনে হয়েছিল এমন কেন, বাট পরে দেখলাম না, ভিজিবিলিটি মোটামুটি ভালো অ্যান্ড মোটামুটি মজবুত। বাংলাদেশের 3টা কোম্পানি, ইয়ামাহা, সুজুকি অ্যান্ড হোন্ডা, এদের জিনিসগুলা দেখলে এক এক সময় এক এক রকম লাগলেও মান আসলে মানসম্মত, কারণ গ্লোবালি এরা চিন্তা করে বানায়। তো দেখা গেছে জাপানি একটা জিনিস খারাপ হইলেও আর কত খারাপ হবে, ওরকম আর কি। আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটা কম দামি ব্র্যান্ডের, মানে ওরকম একদম থাকে না যে খুব, যেমন অ্যাডিডাস, নাইকি, ওরকম আর কি। জুতার মধ্যে জাস্ট জুতার উদাহরণ দিলাম, ঠিক ওরকম গাড়ির মধ্যে যেমন অডি বা মার্সিডিজ বা আরেকটু দামি যেগুলো আছে বুগাটি টুকাটি, একটা ওরকম বড় কোম্পানির সবচেয়ে কম দামি গাড়িও অনেক টাকা দাম, কিন্তু একটা ছোট কোম্পানির অনেক দামি গাড়িও দেখবেন যে ওই দামি কোম্পানির কম দামিটার চেয়ে মোটামুটি দাম কম থাকে। এই জন্য কিছু কিছু সময় আবার জিততে পারা যায় হচ্ছে মানে একটু নন ব্র্যান্ড টাইপের যে কোম্পানিগুলো আছে, ওইগুলার যদি ভালো ব্র্যান্ডের কোনো কিছু কিনেন, নন ব্র্যান্ড না, ওটাও ব্র্যান্ড, যেমন টয়োটার। আপনি যদি টয়োটার একটা 1 কোটি টাকার গাড়ি কিনেন, সেটা হবে টয়োটার একদম বেস্ট ফিচার কার, মানে অনেক ফিচার টিচার থাকবে। কিন্তু আপনি যদি একটা পোর্শে অনেক দামি কোম্পানির নাম বলছি, মার্সিডিজেই যান, মার্সিডিজের 1 কোটি টাকার গাড়ি কিনেন, দেখা যাবে যে ওইটা আসলে অত মানে ওরকম হবে না ব্যাপারটা। এটা আমি সাইকেল কিনতে গিয়ে দেখছি, আমি যখন সাইকেল কিনতে গেছি দেখছি কিছু কিছু ব্র্যান্ড আছে যেমন ট্রেক মেবি, ওগুলা 30,000 টাকা থেকে শুরু, মানে সবচেয়ে কম ফিচারওয়ালাটাই 30,000 টাকা। আর নর্মাল কিছু বাইক আছে ওইটা সবচেয়ে দামি বাইকে হচ্ছে 30,000 টাকা, আর ওটা ফিচার অনেক বেশি থাকে। তো ওইটা কিনলে ভালো, আবার একবার জিতবেন একবার ঠকবেন, ব্যাপারটা এরকম। ওই দামি কোম্পানির জিনিস আপনাকে যতদিন সাপোর্ট দিবে, কম দামি কোম্পানির জিনিস অতটা সাপোর্ট দিতে পারবেন, এটাও সত্যি। এই কারণে ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, এই হোন্ডা ইজ হোন্ডা বা ইয়ামাহা সুজুকি যা আছে এগুলো আসলে ব্র্যান্ড ইজ ব্র্যান্ড। ব্র্যান্ডের সাথে নন ব্র্যান্ডের তুলনা দিয়ে লাভ নাই। অনেক বাইক হয়তো অনেক ফিচার আপনাকে দিবে, কিন্তু আসলে ওই ফিচারগুলো সময়ের মতো যদি কাজ না করে, যদি ওই সাপোর্টটা না পান, তাহলে ওই ফিচার দিয়ে আপনি কী করবেন, এই হলো অবস্থা। বাইকটার ইঞ্জিন থেকে একটু পায়ে গরম লাগলো, মজা লাগছে ব্যাপারটা, আজকে ঠান্ডা ঠান্ডা তো। আর নতুন বাইক, এই একটা জিনিস আপনারা নোট করে নেন, নতুন বাইক প্রথম 3 থেকে 6,000 কিলো পর্যন্ত একটু গরম বেশি হবে। এই কারণে বারে বারে ইঞ্জিন অয়েল ড্রেন করতে হয় এই টাইমটায়। অ্যান্ড ইঞ্জিন গরম হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, ব্রেকিং হয়, ইঞ্জিনের যে কাঁটাগুলো আছে ওগুলো একটার সাথে একটা ঘষা খেয়ে খেয়ে একদম কোনার অংশটা ভেঙে সমানভাবে সুন্দরভাবে মসৃণ হয়, সুন্দরভাবে খেলার জন্য। এই জন্য বারে বারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে ওই ব্রেকিং হওয়া টুকরাগুলো পড়ে যায় ইঞ্জিন অয়েলের সাথে। অ্যান্ড নতুন ইঞ্জিন গরম হবে, এটা যেমন নর্মাল, এবং 3 থেকে 6,000 কিলো পর আপনি যদি বারে বারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, তাহলে তখন আবার ওটা তত বেশি স্মুথ হবে যত বেশি আপনি ওটারে টেক কেয়ার করছেন। অ্যান্ড নতুন ইঞ্জিন যত বেশি সুন্দর মতো চালাবেন, আপনাকে ঠিক তত বেশি ভবিষ্যতে ওটা সাপোর্ট দিয়ে যাবে। অ্যান্ড নতুন ইঞ্জিনে যত প্রেশার দিবেন, ওই সাপোর্টের সময়টা তত বেশি কমে আসবে। যাই হোক, আমাদের কাজটা এদিকেই, অ্যান্ড শো অলরেডি আমার আগে পৌঁছে গেছে। আমি আপনাদের সাথে গল্প করতে করতে একটু লেট করে ফেলছি। আচ্ছা দেখেন না, এই বাইক নিয়ে আপনি যদি এইভাবে চলেন, মানে কোন রাস্তার জন্য আপনি বলবেন যে এই রাস্তা উপযোগী, এই বাইক উপযোগী না? যে কোনো রাস্তায় যে কোনোভাবে এই বাইকটা কিন্তু আপনি চালায় চলে যেতে পারতেছেন, ওইভাবে হর্নও দিতে হইতেছে না, কিছুই না, সুন্দর যেতেছে। আবার যে হাই বিম দিলে দেখেন ওই গাড়ির পেছনে যে লাইট পড়তেছে,
হাই বিমের আলো খারাপ না, তবে হেডলাইটের সুইচ আমরা এক সময় বলতাম ভাই, সত্যি কথা এক সময় বলতাম যে হেডলাইটের সুইচটা দেয় নাই, দিলে ভালো হতো। অনেকে কাইটা লাগাইতো, বাট হেডলাইটের সুইচ আসলে লাগানো উচিত না। বাইকগুলো এমনভাবেই এখন বানায় যে AHO মানে অলওয়েজ হেডলাইট অন যে ফাংশনটা দিয়ে বানায়, আপনি কোনো প্রয়োজনই নাই যে হেডলাইট সুইচ করে ওটা বন্ধ করা, কারণ হেডলাইট ওইটুক সময় জ্বলে যেটুক সময় আপনি স্টার্ট দেওয়ার জন্য বাইকটার সুইচটা অন করবেন। আবার কিছু কিছুতে আছে যে যখন স্টার্ট দিবেন তারপরে হচ্ছে হেডলাইট জ্বলবে, ওইটুক সময় আপনার ব্যাটারিকে একদম খেয়ে ফেলবে না। এই জন্য আমি বলবো যে ওই হেডলাইটের আলাদা সুইচ কাইটা লাগায় না, বিশেষ করে FI বাইকে, কারণ FI বাইক হচ্ছে ফুল ফিল ECU দ্বারা নিয়ন্ত্রিত একটা বাইক। অ্যান্ড ECU যখন ওটারে কন্ট্রোল করবে, যখন আপনি হেডলাইটের সুইচটা লাগাবেন তখন ওর মাথার মধ্যে একটু হইলেও একটা প্যারা ঢুকে যাবে যে আমার একটা সুইচ দেওয়া হয়েছে, কারণ ও তো নিজে থেকে ওই জিনিসটা ঠিক করবে, জ্বালাবেন এইভাবে। ভাই কোন দিকে দাঁড়াবেন? চল, ও আমি আপনার পিছনে ছিলাম, আমি আপনার খুঁজতেছি। আচ্ছা আগান, আপনার পিস পিস যাই। আমি অনেক স্লো চালাইতেছিলাম, আপনাদের সাথে গল্প করতেছিলাম, উনি আস্তে 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 মানে আমার খুঁজতে 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 এক পর্যায়ে বিরক্ত হয়ে কই জানি কি করছে। যাই হোক, উনি হচ্ছে বাইকের ছবি তুলবে মূলত, এই জন্য আসছে। একটা জায়গায় সাইকেল স্ট্যান্ড করে ওখানে আমাদের যাওয়ার প্ল্যান না, মানে ওনার ইচ্ছা ছিল, এখন আমি তো জানতাম না। যাই হোক, যেটা বলতেছিলাম, যে বাইকে ECU আছে মানে FI যে বাইকগুলো, এগুলাতে ভুলে ও কোনো জিনিস এক্সট্রা টার্গেটে লাগাবেন না। সেইটা যদি হয় GPS লক হয় ওইটাও না, সেটা যদি ফগ লাইট হয় ওইটাও না, সেটা যদি অন্য হর্ন হয় ওইটাও না। এখন কথা হচ্ছে, তাহলে কি আমি ফগ লাইট লাগাবো না, হর্ন লাগাবো না, বা এই এক্সট্রা জিনিসগুলো আমার প্রয়োজন হলে লাগাইবো না? এটার মধ্যে চার্জিং পোর্ট যদি না থাকে তাহলে কি আমি একটা চার্জারের সুইচ আলাদা লাগাবো না? হ্যাঁ, অবশ্যই লাগাবেন, বাট ওইটা কোম্পানি থেকে কথা বলে বা কোম্পানির মাধ্যমে। প্রোডাক্ট আপনি নিয়ে গেলেন কিন্তু ওদের দিয়ে লাগাবেন, কারণ আপনি যদি বাইরে থেকে লাগান, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় আপনার বাইকে, ECU জ্বলে যায় বা ইঞ্জিনে কোনো ঝামেলা হয়, ওরা বলবে যে আপনি বাইরে থেকে এগুলা লাগাইছেন বিধায় এটা নষ্ট হয়েছে, এটা মানে ড্যামেজ, এটা ড্যামেজ আপনি করছেন আপনার ইচ্ছায়, মানে ওয়ারেন্টিটা আপনাকে দিবে না, বা এরকম একটা ব্যাপার হইতে পারে। এই কারণে যে কোনো জিনিস, একটা অফিসিয়াল বাইক যদি কিনেন, যদি সেটা ওয়ারেন্টির আন্ডারে থাকে, চেষ্টা করবেন যে ওইটায় কোনো কিছু লাগাইলে পারমিশন নিয়ে নেওয়ার, বা অফিসিয়াল যে শোরুমগুলো আছে ওগুলার যে সার্ভিস সেন্টার, ওইখান থেকে ওইটা লাগায় নেওয়ার। তাহলে জিনিসটা আপনার জন্যই ভালো হবে, যে আপনারাই তো লাগাই দিচ্ছেন। আর একটা জিনিস কি, একটা বাইক যেভাবে তৈরি হয় ওটার মধ্যে যা যা দেয়া হয় ওই জিনিসটা ওই বাইকের জন্য একদম উপযোগী, মডিফাই করার কোনোই দরকার নাই। তাহলে আমরা মডিফাই কখন করি? যেমন এই বাইকটা এই স্পিডে চলতেছে, সুন্দর পিছের ব্রেক, সামনের ব্রেক দিয়ে আমি থামায় ফেলতে পারতেছি। এখন এটার মধ্যে আমি ব্রেক মডিফাই বা অন্যান্য মডিফাই কেন করব? যদি ওটার পারফরমেন্স আমি এক্সট্রা অর্ডিনারি চাই। অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি যখন কোনো কিছু নিতে যাবেন, তখন ওইটার ভালোর সাথে সাথে কিছু খারাপ জিনিস চলেই আসবে, বলে না সমান ভালো সমান খারাপ সব কিছুই ওরকম। এই কারণে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু নিতে গেলে ওইটুকু আপনাকে মাইনা নিতেই হবে। আর এই ধরনের বাইকগুলো আসলে 1-2-4 বছরে কিছু হয় না, তো ওইভাবে ওয়ারেন্টির জন্য আসলে প্যারা না খায়, যদি আপনার মনে হয় মডিফিকেশন করবেন, মডিফাই করবেন, হর্ন লাগাবেন বা ফগ লাইট লাগাবেন, তাহলে দাম লাগায় ফেলেন, কারণ ওয়ারেন্টি ওরকম জরুরি কোনো বিষয় না ভাই। সার্ভিস ওয়ারেন্টি কয় টাকা? ধরেন ইঞ্জিনের কাজ করাইলেন, ইঞ্জিনে মাল লাগলো 10,000 টাকা, আর 150 টাকা, সরি 1,500 বা 2,000 টাকাই হয়তো সার্ভিস চার্জ। এখন ওইটার জন্য যদি আপনি চিন্তা করেন এত কিছু, ভাই যদি 10,000 দিতে পারেন, 1,500-2,000 টাকাও দিতে পারবেন, ও নিয়ে প্যারা নাই। যাক, সুন্দর একটা জায়গায় আসছি, এখানে ওরা স্টান্ট করতেছে, এই বাইক নিয়ে আসছি তো, আমাকে আজকে ওরা চিনে নাই, চেনার কথাও না। আমরা নতুন বাইক চালানো উপলক্ষে, হ্যাঁ নতুন বাইক চালানো উপলক্ষে পুরান ডাব খাইতে আসছি, মানে যে দোকানে আগেও আসতাম। এই রে ভাই, এটা অনেক ওজন ভাই, সন্ধিজাত, 150 আর 130। আজকে 130ই খাবো, ছোট ডাব। আপনি বড় খান, যেটার মধ্যে কিছু হইব না, খালি পানি হইব। একটা ডাব খাবো, আর ডাব খেয়ে আবার রাইড শুরু করবো। আরে ভাই, সেই কচি একদম চিলিক দিয়ে উঠতেছে। মানে যে এই দোকানের ডাব অনেক ভালো রান্না করে উনি, ডাব খেয়ে নিছি। চলেন এবার আবার, 60 কিলো হয়ে গেছে। আজকে বাইক ফেরি আমারে দিব, বাইক ফেরি আজকে আমারে ভালোই চাপে রাখবো, কারণ এই বাইকটা নাকি কিনছিল 45 কিলোতে, অ্যান্ড এইভাবে 45-এর পরে আরো কত 15 কিলো হয়ে গেল এক্সট্রা। ভাই আজকে বাইক ফেরি আসলে আমারে দিব। অ্যান্ড উনি এই বাইকটা নিয়ে এইভাবে যদি টান দেয়, আমি একটু চিল রাইড করতেছি,
মানে ধুমধাম এসে চলে যেতেছে, আমি ওনারা ধরতে পারতেছি না, এটা কোনো কথা? আচ্ছা চলেন আমি একটু তাহলে ভিডিও থেকে এখানে বেরোই, বের হয়ে দেন ওনার সাথে একটু সুন্দর মতো টানি। আচ্ছা 125cc বাইকের একটা ঝামেলা আছে, নাই যে তা না, এটা হলো 150তে যেভাবে আপনি কনফিডেন্ট নিয়ে বাউলি টাউলি দিতে পারবেন, এটার কনফিডেন্টটা একটু কম, ইঞ্জিন পাওয়ার কম হওয়াতে অ্যান্ড বডি ওয়েট কম হওয়াতে বাইকের। আর আরেকটা ব্যাপার হচ্ছে, উনি আবার আমার পিছনে পড়লো নাকি, আমি তো শর্টকাট মারছি। আরেকটা ব্যাপার হচ্ছে অভ্যাসের একটা ব্যাপার আছে, এই বাইকটা যদি আমি রেগুলার চালাই তখন আমি এটাতে আসলে সুন্দর কাটায় ডাটায় বাউলি টালি মেরা বের হয়ে যেতে পারবো, কিন্তু যেহেতু আমি এই বাইকটা রেগুলার চালাই না সেহেতু আমার কাছে আজকে একটু আনইজি লাগবে, এটাই নর্মাল। ওইখানে ডাব খাইছি, ডাব খাইয়ে দেন একটা ছোট্ট কাজে বাসায় আসছি, বাসায় এসে এডিটে বসছি, আর এডিটে বসে এখনো পর্যন্ত আর বের হইতে পারি নাই। আর ছোট যে সাহেব ও ও ওই যে ও আমার পায়ের কাছে ঘুমায় আছে, খাওয়া দাওয়া করে মোটামুটি এখন সে একটা ঘুম দিচ্ছে, আমার ঘুম চলে আসছে, একটু পরে ঘুমায় যাবে, এডিট মোটামুটি শেষ। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেওয়া প্র্যাকটিস। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.